ওয়েলকাম টু মাই চ্যানেল ইনফো এডুকেশনস। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য এনেছি নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান চতুর্থ অধ্যায় পরমাণুর গঠনের এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নোত্তর পার্ট 2। এর আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছিলাম এমসিকিউ। তো তোমরা এখনও যারা ওই ভিডিওটি দেখোনি তারা অবশ্যই ভিডিওটি দেখে নিও, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে। তো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব এসিকিউ অর্থাৎ সত্য মিথ্যা, তার সাথে শূন্যস্থান পূরণ এবং একটি বাক্যে উত্তর দাও। তো ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমরা ভিডিওটি পজ করে উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন কি বলা আছে যে ক্লোরিন পরমাণুর শেষ কক্ষে 7 ইলেকট্রন বর্তমান। তো সত্য না মিথ্যা হবে? তো এটা যেটা হবে সেটা হচ্ছে সত্য। কেন সত্য হবে? কারণ তার আগে আমাদেরকে জানতে হবে যে ক্লোরিন পরমাণুর অ্যাকচুয়ালি ইলেকট্রন সংখ্যা কত হয়। তো আমরা জানি ক্লোরিন পরমাণুর ইলেকট্রন সংখ্যা সেটা হচ্ছে কত, 17। আর ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? ইলেকট্রন বিন্যাস করলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম কক্ষে থাকবে হচ্ছে 2টো, দ্বিতীয় কক্ষে থাকবে হচ্ছে 8টা এবং তৃতীয় কক্ষপথে থাকবে হচ্ছে কটা, 7টা। আর এটাই হচ্ছে শেষ কক্ষ, তাই এটা সত্য হবে। ওকে, নেক্সট 2 নম্বর প্রশ্ন। যে কোনো পরমাণুর ভর সংখ্যা তার পারমাণবিক সংখ্যার তুলনায় সর্বদা কম হয়। তো এটা সত্য না মিথ্যা? তো এটা যেটা হবে সেটা হচ্ছে মিথ্যা হবে। এবার কেন মিথ্যা হবে? তো ধরো তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, 6C12, এখানে 6 যেটা আছে সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা এবং 12 যেটা আছে সেটা কি ভর সংখ্যা। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি কি ভর সংখ্যা যেটা আছে সেটা কি পারমাণবিক সংখ্যার থেকে বড়, রাইট? এবার ধরো আরেকটা উদাহরণ দিচ্ছি, 1H1, যেটা কি হাইড্রোজেনের একটা আইসোটোপ, যেটার নাম হচ্ছে কি প্রোটিয়াম। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছি ভর সংখ্যা 1 আছে, পারমাণবিক সংখ্যা কি 1, অর্থাৎ এক্ষেত্রে কি 1 সমান 1, অর্থাৎ পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা দুটো হচ্ছে সর্বদা সমান। এখানে দেখতে পাচ্ছি সমান, তাই আমরা বলতে পারি ভর সংখ্যা পারমাণবিক সংখ্যা সমান হতে পারে, কিন্তু কখনো পারমাণবিক সংখ্যা ভর সংখ্যা কখনো পারমাণবিক সংখ্যার তুলনায় কম হতে পারে না। তাই এটা স্টেটমেন্ট যেটা আছে সেটা কি হয়ে যাবে, মিথ্যা। তাহলে প্রথমটা হলো সত্য আর দ্বিতীয়টা হলো মিথ্যা। নেক্সট 3 নম্বর, ক্যাথোড রশ্মি ধনাত্মক আধান বিশিষ্ট কণা দ্বারা গঠিত। তো এটার উত্তর কী হবে? এটা হচ্ছে মিথ্যা হবে। কারণ কি ক্যাথোড রশ্মি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রন, অর্থাৎ এটা ঋণাত্মক আধান দ্বারা গঠিত। নেক্সট প্রশ্ন, পারমাণবিক সংখ্যা নিউক্লিয়াসের সংখ্যার সমান। এটা কি সত্য? এটা হবে কি মিথ্যা। কারণ পারমাণবিক সংখ্যা যেটা হয় সেটা কোন সংখ্যার সমান হয়? প্রোটন সংখ্যার সমান, PS সমান। ওকে, নেক্সট শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, একটি পরমাণুর অধিকাংশ স্থান দখল করে থাকে কে? তো কি হবে উত্তর? তো একটি পরমাণুর অধিকাংশ স্থান দখল করে থাকে হচ্ছে পরমাণুর কি ইলেকট্রন। এটা সঠিক উত্তর যেটা হবে সেটা হচ্ছে ইলেকট্রন। দ্বিতীয় নম্বর প্রশ্ন কি বলা আছে? সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো এবং এর যোজ্যতা কত? তো সোডিয়াম পরমাণুর যদি সংকেত লিখি, সোডিয়াম পরমাণুর সংকেত কি হয়? Na, আর এর পরমাণুর সংখ্যা কত? 11। তো এটা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে প্রথম কক্ষে কত? 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে কত? 1টা। তাই সোডিয়াম পরমাণু ইলেকট্রন বিন্যাস হবে 2, 8, 1 এবং এর যোজ্যতা বলেছে কত? তো যোজ্যতা মনে রাখবে সর্বশেষ কক্ষে, অর্থাৎ শেষ কক্ষে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে তার যোজ্যতা। তাই ক্ষেত্রে সোডিয়ামের যোজ্যতা হবে কত? 1। ওকে, তাহলে এটার প্রথম প্রশ্নের উত্তর যেটা হবে সেটা হচ্ছে 2, 8, 1 এবং তার সাথে সাথে যোজ্যতা হচ্ছে কত? 1। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ক্যাথোড রশ্মি ড্যাশ আধান বিশিষ্ট কণা দিয়ে গঠিত। তো সঠিক উত্তর কী হবে?
ঋণাত্মক। ঋণাত্মক বলতে কোন আধান বোঝাচ্ছে? ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন, একটি প্রোটনের ভর কত? এই প্রশ্নের উত্তর আমি অনেকবার বলে দিয়েছি। একটি প্রোটনের ভর কত হয়? একটি প্রোটনের ভর পড়লে 1.67 ইন্টু 10⁻27 কেজি। এটা হচ্ছে একটি প্রোটনের ভর। আর একটি নিউট্রন ভর এর সেম হয় 1.67 10⁻27 কেজি। কিন্তু বলেছিলাম যে একটি নিউটনের ভর সামান্য হলেও প্রোটনের ভরের থেকে বেশি হয়। পরবর্তী 5 নম্বর বলেছে ইলেকট্রনের ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের কত অংশ হয়? তো এটা ডাইরেক্ট মনে রেখে দেবে। এটার সঠিক উত্তর হবে 1/1837 অংশ। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, নিউটনের আধান কত? তো নিউটনের আধান হচ্ছে কত? 0। এই জন্য আমরা নিউটনকে কি বলে থাকি? নিস্তড়িত কণা। তো এই জন্য তার আধানের মানও কত? 0। নেক্সট, তো তোমরা যদি নবম শ্রেণীর বিভিন্ন নোটস, সাজেশন, কোয়েশ্চেন পেপার, মক টেস্ট পেতে চাও তাহলে আমাদের ওয়েবসাইট www.infoeducation.com ভিজিট করতে পারো। এছাড়া আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম, ইনস্টাগ্রামে জয়েন হতে চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হতে পারো। এর পরবর্তী, একটি বাক্যে উত্তর দাও। তো এই প্রশ্নগুলো আমি লিখে এনেছি উত্তর। তো কীভাবে লিখতে হবে দেখে নাও। আর যেখানে মনে হবে ডিসকাস করার কথা সেখানে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে এটা হচ্ছে। তো প্রথম প্রশ্নে কী বলা আছে? কার্বন ও সোডিয়াম পরমাণুর ইলেকট্রনীয় বিন্যাসটি লিখে দেখাও। তো কার্বনের ইলেকট্রন সংখ্যা পারমাণবিক সংখ্যা কত? 6 হয়। তো ইলেকট্রন বিন্যাস কে কক্ষে কত থাকবে? 2টো। এল কক্ষে থাকবে হতে কত? 4টে। নেক্সট, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা একটু আগে দেখালাম কত? 11। তাই প্রথম কক্ষে কটা থাকবে? 2টো। দ্বিতীয় কক্ষে থাকবে 8টা, তৃতীয় কক্ষে থাকবে 1টা। নেক্সট বলেছে একটি পরমাণুর 3টি অপারমাণবিক কণার নাম লেখো। তো 3টি অপারমাণবিক কণার নাম কি? ফার্স্ট হচ্ছে ইলেকট্রন, প্রোটন, আর একটা হচ্ছে নিউট্রন। 3 নম্বর প্রশ্ন, কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস 2, 8, 6 হলে পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? তো কত কত বলেছে? একটি পরমাণুর প্রথম কক্ষে বলেছে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা, তৃতীয় কক্ষে 6টা। তো যোগ করলে কত হবে? 2, 8, 6। এটা যোগ করলে কত হবে? 2 আর 8 10 আর 6 16, অর্থাৎ তার পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 16। তো এখানে এটাই লেখা আছে যে মৌলটির পরমাণুর ক্রমাঙ্ক কত হবে? 16। এরপরে দ্বিতীয় ভাগে কি বলেছে? যে একটি মৌলের পরমাণুর এম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 3টি ইলেকট্রন আছে। এর ভর সংখ্যা কত বলেছে? 27। তো কি বলেছে ফার্স্টে? এম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে? 3টি। তো এম কক্ষে যদি 3টি ইলেকট্রন থাকে তার মানে তার প্রথম কক্ষে এল, দ্বিতীয় কক্ষে কি? এল। তো প্রথম কক্ষে থাকবে 8টা, দ্বিতীয় কক্ষে থাকবে হচ্ছে 8টা, প্রথম কক্ষে হচ্ছে 2টো, দ্বিতীয় কক্ষে 8টা এবং তৃতীয় কক্ষে বলা আছে 3টে। তাহলে টোটাল সংখ্যা কত হচ্ছে? 8 দিয়ে 10 আর 3 13টা। তাই মৌলটির পরমাণু ক্রমাঙ্ক কত হবে? 13। এবং আরেকটা জিনিস বলা আছে যে পরমাণু ক্রমাঙ্ক পেলাম 13, আর ভর সংখ্যা যেটা বলা আছে সেটা কত বলা ছিল? 27। তাহলে মৌলটির ইলেকট্রন সংখ্যা কত হবে? 13টা। এটাই হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আবার এটাই কি? প্রোটন সংখ্যা। এটা কি? মৌলটির ভর সংখ্যা। আর ভর সংখ্যা থেকে আমরা যদি প্রোটন সংখ্যা বিয়োগ করে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কী পাই? আমরা যদি ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বিয়োগ করি তাহলে কত হবে? এটা 14। এই 14টাই কী হবে? তার নিউটন সংখ্যা। এইটাই এখানে বলা আছে। যে কোনো মৌলের পরমাণুর এম কক্ষে 3টি ইলেকট্রন থাকলে মৌলটির পরমাণুর ক্রমাঙ্ক হবে কত? 13। তার সাথে সাথে কি বলেছে? পরমাণুতে উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? 13 হবে। প্রোটন সংখ্যা কত? 13 হবে। আর নিউট্রন সংখ্যা কত হবে? নিউট্রন সংখ্যা হচ্ছে 27 থেকে 13 বাদ দিলে 14। ওকে, নেক্সট, ক্যাথোড রশ্মি কাকে বলে? এর দুটি বৈশিষ্ট্য লেখো। তো ক্যাথোড রশ্মি বলা হয়েছে যে মুখ্য নলে অল্প চাপে তড়িৎ প্রবাহ চালনা করলে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে এক প্রকার অদৃশ্য রশ্মি নির্গত হয়। ক্যাথোড থেকে নির্গত এই রশ্মিকে কী বলা হয়? ক্যাথোড রশ্মি। এই রশ্মির কী কী বৈশিষ্ট্য আছে? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে ক্যাথোড রশ্মি ভরবেগ যুক্ত অতি ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। আর 2 নম্বর, ক্যাথোড রশ্মি ঋণাত্মক আধানযুক্ত কণার সমন্বয়ে গঠিত। এই ঋণাত্মক আধানকে আমরা কী বলেছিলাম? ইলেকট্রন। আর ইলেকট্রন কণাকে আবিষ্কার করেছিল বিজ্ঞানী জে থমসন। ওকে, তো এটা মনে রাখবে। নেক্সট, 5 নম্বর প্রশ্ন,
পরমাণু ও আয়নের মধ্যে কোনটি অধিক সুস্থিত ব্যাখ্যা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে। তো উত্তরটা কী হবে, যে মৌলের পরমাণু থেকে আয়ন অধিক সুস্থিত। কারণটা কি, আয়ন গঠিত হয় যখন পরমাণু তার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রনিক্স কনফিগারেশন লাভ করার জন্য ইলেকট্রন গ্রহণ করে বা তা ছাড়ে। সুতরাং আয়নগুলি পরমাণুর চেয়ে বেশি সুস্থিত। তো এই জিনিসটা কি বলতে চেয়েছে তোমাদেরকে আমি ব্যাখ্যা করে দিচ্ছি। ধরো সোডিয়ামের উদাহরণ দিচ্ছি। সোডিয়াম পরমাণুর সংখ্যা হচ্ছে কতগুলো আছে, 11। কিন্তু Na+ যদি বলি, প্লাস মানে কি একটা ইলেকট্রন সে ত্যাগ করে দিয়েছে, তার মানে তার ইলেকট্রন সংখ্যা কত হয়ে যাবে, 10টা। এখন যদি বলি 10 কার ইলেকট্রন বিন্যাস হয়, তো মনে রাখবে সোডিয়াম বলছি, Na বললাম কত, 11, আর Na+ কত বললাম, 10টা। তো এই 10টা হচ্ছে কার ইলেকট্রন সংখ্যা হয়, তো এটা যেটা হয় সেটা হচ্ছে নিয়নের, Ne। এই নিয়নটা কি, নিয়নটা হচ্ছে এক প্রকার নিষ্ক্রিয় গ্যাস, আর নিষ্ক্রিয় গ্যাস যেগুলো হয় সেগুলো হচ্ছে খুবই স্টেবল হয়, অর্থাৎ এরা কোনো রকম রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না। তাই এনের থেকে বেশি সুস্থিত কোনটা হবে, Na+, আর Na+টাকে এক প্রকারের আয়ন, ওইটাই ওখানে বলা ছিল যে পরমাণু আর আয়নের মধ্যে সব থেকে বেশি সুস্থিত হচ্ছে কি, আয়ন, যেটা তোমাদেরকে আমি এক্সপ্লেন করে দিলাম। কারণ আয়নটা কি, যেটা হচ্ছে ইলেকট্রনিক্স কনফিগারেশন কার করে, নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, নিষ্ক্রিয় গ্যাস অনেকগুলো আছে, যেমন ফার্স্ট যে নিষ্ক্রিয় গ্যাস আছে সেটা হচ্ছে হিলিয়াম, তারপরে আছে নিয়ন, তারপরে আছে আর্গন, তারপরে আছে ক্রিপ্টন, এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, আর এগুলো হচ্ছে সব থেকে বেশি স্টেবল। পরবর্তী প্রশ্ন 6 নম্বর, উদাহরণসহ আইসোবার বা সমভার কাকে বলে। আইসোবার মানে কি বলেছিলাম, ভর সংখ্যা হচ্ছে যাদের এক থাকবে। তো বিভিন্ন পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট কিন্তু একই ভর সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পরকে আইসোবার বা সমভর বলা হয়। উদাহরণ হিসেবে যেমন আর্গনের হচ্ছে 40, তার সাথে সাথে ক্যালসিয়াম, এই দুটোরই ভর সংখ্যা কী আছে, সমান আছে। এছাড়া যদি বলি 6C14, এখানে ভর সংখ্যা 14, নাইট্রোজেনের ভর সংখ্যা কত, 14, তাহলে এই দুটো হচ্ছে কি পরস্পরের আইসোবার। 7 নম্বর প্রশ্ন, উদাহরণসহ আইসোটোন। আইসোটোন মানে কি বলেছিলাম, দন্তের লাস্টে আছে, তো দন্তের মানে কি, নিউটন সংখ্যা, অর্থাৎ যাদের নিউটন সংখ্যা কী হবে, সমান হবে। অর্থাৎ যেসব পরমাণুর ক্রমাঙ্ক, বিভিন্ন পরমাণুর ক্রমাঙ্ক কিন্তু সমান নিয়ন্ত্রণ সংখ্যা বিশিষ্ট বিভিন্ন মৌলের পরমাণুগুলো পরস্পর আইসোটোন বলে। এখানে ভুল দেওয়া আছে, এটা সঠিক যে উত্তরটা হবে সেটা বলে দিচ্ছি, যে বিভিন্ন পরমাণুর যাদের নিউটন সংখ্যা হচ্ছে সমান, তারা হচ্ছে পরস্পরের আইসোটোন। ওকে, তো যেমন এখানে কি আছে 6C14, এটা থেকে যদি আমরা বিয়োগ করি তাহলে কত হবে, 8, 14 থেকে 6 বাদ দিলে। নেক্সট কী ছিল, নেক্সট হচ্ছে 7N15, এখান থেকে যদি বার করি নিউটন সংখ্যা কত বেরোবে, 8। তারপরটা কত আছে, নেক্সট হচ্ছে 8 ও 16, এইখানে থেকে যদি আমরা নিউটন সংখ্যাকে বার করে দিই তাহলে কত হবে, এখান থেকে যদি নিউটন সংখ্যা বার করি তাহলে কত, 16 থেকে 8 বাদ দিলে 8। তাহলে আমরা প্রত্যেকটারই দেখছি কি, নিউটন সংখ্যা প্রত্যেকটারই আসে কত, 8, তাই এদের পরস্পরে কী হবে, আইসোটোন। পরবর্তী প্রশ্ন, নিউক্লিয় বল বলতে কী বোঝায়, নিউক্লিয় বলের একটি বৈশিষ্ট্য লেখো। তো নিউক্লিয় বল হচ্ছে যে বল পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত নিউক্লিয় কণিকা বা নিউক্লিয়ন, অর্থাৎ প্রোটন ও নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্ব প্রদান করে, তাকে কী বলে, নিউক্লিয় বল। আর এই বলের একটি বৈশিষ্ট্য কি, এই বল হচ্ছে অত্যন্ত শক্তিশালী আকর্ষণ বল, যা অল্প বলের মধ্যে কাজ করে। তো আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। আমরা জানি পরমাণুর কেন্দ্র, অর্থাৎ এটা কি, নিউক্লিয়াস, আর পরমাণুর বাইরে থাকে কে, বিভিন্ন কক্ষপথ, কে কক্ষপথ বলি, এল বলি, এরা হচ্ছে যেখানে কি থাকে, ইলেকট্রনগুলো থাকে। প্রথম কক্ষে দুটো, এইটা। তো এই পরমাণুর নিউক্লিয়াসে কি থাকে, দুটো কণা থাকে, একটা হচ্ছে ধনাত্মক আধানযুক্ত কণা আর একটা হচ্ছে নিঃসৃত কণা। তো এই ধনাত্মক আধানযুক্ত কণা অর্থাৎ প্রোটন এবং হচ্ছে নিউট্রন, এরা কি করে, আমরা যখন লিখছি Na+, তার মানে কি এখান থেকে শুধু ইলেকট্রন সংখ্যা বেরোচ্ছে, তো ইলেকট্রন সংখ্যাটা বেরোচ্ছে কোথা থেকে, এই বাইরের কক্ষপথগুলো থেকে। কিন্তু ভেতর থেকে কি কোনোদিনও প্রোটন সংখ্যা বা নিউট্রন সংখ্যা চেঞ্জ হয় না। তার কারণটা কি, এরা হচ্ছে প্রচুর আকর্ষণ বলের দ্বারা যুক্ত থাকে। একটা যে আকর্ষণ বল যেটা এদেরকে বেরোতে দিচ্ছে না, সেই বলটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি, নিউক্লিয় বল। যে নিউক্লিয় বলটা এদেরকে নিউক্লিয়াসের মধ্যে হচ্ছে ধরে রেখেছে, সেই বলটাকে কি বলা হয়, নিউক্লিয় বল। তো এখানে এটাই লেখা ছিল যে নিউক্লিয় বল হচ্ছে কি, যে নিউক্লিয়াস অবস্থিত নিউক্লিয় কণিকা, যেমন হচ্ছে নিউক্লিয়ন, অর্থাৎ প্রোটন নিউট্রনের মধ্যে ক্রিয়া করে নিউক্লিয়াসের স্থায়িত্বকে প্রদান করে, তাকেই বলা হচ্ছে নিউক্লিয় বল।
নেক্সট 9 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নটা হচ্ছে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই উত্তরটা তোমরা দেখে নেবে। কি বলা হয়েছে প্রশ্নটা, যে পরমাণুর গঠন সম্বন্ধে বিজ্ঞানী বোরের মডেলের স্বীকার্যগুলি লেখো। 1 নম্বর স্বীকার্য বলা আছে যে ইলেকট্রনগুলি নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে পরিবহন করতে পারে না, কেবলমাত্র কতগুলো নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার অনুমোদনযোগ্য কক্ষে পরিবর্তন করতে পারে, এই কক্ষগুলিকে সুস্থিত বা স্থায়ী কক্ষ বলা হয়। 2 নম্বর, যতক্ষণ পর্যন্ত একটি ইলেকট্রন কোনো সুস্থিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে ততক্ষণ এটি কোনো শক্তি বিকিরণও করে না, আবার শক্তি শোষণও করে না। 3 নম্বর বলা আছে কি, যে যখন কোনো ইলেকট্রন উচ্চতর কক্ষপথ শক্তির কক্ষপথ থেকে নিম্নতর শক্তির কক্ষপথে ঝাঁপ দেয় তখন ইলেকট্রনটি তরঙ্গের আকারে শক্তিকে কী করেছে, বিকিরণ করে। এবং যখন কোনো ইলেকট্রন নিম্নতর শক্তির কক্ষপথ থেকে উচ্চতর শক্তির কক্ষপথে ঝাঁপ দেয় তখন শক্তি গ্রহণ করে। এই জিনিসটা আমি এর আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি, যে যখন কোনো ইলেকট্রন নিম্নতর কক্ষপথ থেকে উচ্চতরে যায় তখন হচ্ছে সে শক্তিকে কী করবে, শোষণ করবে, আর উচ্চতর থেকে যখন সে নিম্নতরে যাবে তখন হচ্ছে শক্তিকে বিকিরণ করে। এই নিয়ে আমি কোয়েশ্চেনও করে দিয়েছি, তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে। এরপরে 10 নম্বর যেটা আছে সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন হচ্ছে 3 মার্কসের প্রশ্ন, যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা প্রচুর বেশি থাকে। তো এর উত্তর কী আছে, যে রাদারফোর্ডের পরমাণু মডেলের প্রধান ত্রুটিতে দেখা যায় 1 নম্বর, তড়িৎচুম্বকীয় তথ্য অনুযায়ী ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসের চারদিকে তীব্র গতিবেগে চলমান ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন কণা থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎচুম্বকীয় তরঙ্গের আকারে শক্তি বিকিরিত হতে থাকবে। এভাবে ক্রমাগত শক্তি ক্ষয়ের ফলে ইলেকট্রন ঘূর্ণন বেগ ও কক্ষপথের ব্যাসার্ধ ক্রমশ কমে যাবে। এর ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের বৃত্তাকার কুণ্ডলী পথে ঘুরতে ঘুরতে যখন তার সব শক্তি শেষ হয়ে যাবে তখন নিউক্লিয়াসের ওপর আছড়ে পড়বে। সুতরাং রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী পরমাণু গঠন কখনো স্থায়ী হবে না। 2 নম্বর কী বলা আছে, ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে বৃত্তাকার কক্ষপথে আবর্তন করার সময় ক্রমাগত শক্তির কী করতে থাকে, বিকিরণ করতে থাকলে নিরবিচ্ছিন্ন বর্ণালী পাওয়ার কথা, কিন্তু বর্ণালী পর্যবেক্ষণ করার যন্ত্রের সাহায্যে দেখা গেছে যে নিরবিচ্ছিন্ন বর্ণালী বদলে রেখা বর্ণালী পাওয়া যায়, আর এই জিনিসটা কি হচ্ছে রাদারফোর্ড ব্যাখ্যা করতে পারেনি। তো এটাই হচ্ছে এটার ত্রুটি ছিল। এরপরে 11 নম্বর প্রশ্ন, XYZ তিনটি পরমাণুর ভর সংখ্যা দেওয়া আছে কত, 31, 32, 34, এবং এদের পরমাণুর ক্রমাঙ্ক দেওয়া আছে 15, 16 এবং 16। এদের মধ্যে কোন দুটি আইসোটোপ এবং কোন দুটি আইসোটোন? তো Y আর Z হচ্ছে পরস্পরের কি আইসোটোপ, কারণ কি, এরও পরমাণুর ক্রমাঙ্ক 16, এরও পরমাণুর ক্রমাঙ্ক 16। আইসোটোন কি আছে, X আর Y, কারণ কি, X এর সংকেত কি আছে 15, যদি সংকেতটা লিখি 31, তাই নিউটন সংখ্যা কত বেরোবে 16। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কত, Y, Y এর সংকেত যদি লিখি তাহলে কত হবে 16Y 32, এর নিউটন সংখ্যা কত বেরোবে, 32 থেকে 16 বাদ দিলে 16ই হবে। তাই এখানে দেখতে পাচ্ছি 16, এইখানে দেখতে পাচ্ছি 16, তাই এরা পরস্পরে কী হয়ে যাবে, আইসোটোন, যেহেতু নিউটন সংখ্যার সমান। এর পরবর্তী 12 নম্বর প্রশ্ন, যে রাদারফোর্ড পরমাণু মডেল ও বোরের পরমাণু মডেলের মধ্যে দুটি বৈসাদৃশ্য লেখো। 1 নম্বর, রাদারফোর্ড পরমাণু মডেলে শক্তি স্তরের আকার বা আকৃতি কোনো ধারণা দেওয়া হয়নি, এদিকে বোরের পরমাণু মডেলের বৃত্তাকার শক্তি স্তরের ধারণা দেওয়া হয়েছে। 2 নম্বর, রাদারফোর্ড পরমাণু মডেলের সাহায্যে বর্ণালী ব্যাখ্যা করা যায় না, যেটা বললাম ওটা একটা ত্রুটি ছিল। 2 নম্বর বলা আছে বোরের পরমাণু মডেলে বর্ণালীর সম্বন্ধে ব্যাখ্যা করা হয়েছে। 3 নম্বর যেটা আছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা দেয় না, কিন্তু ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্বন্ধে ধারণা দেওয়া হয়েছে বোরের পরমাণু মডেলে। তো এই পার্থক্যটা খুবই ইম্পর্টেন্ট, বৈসাদৃশ্য মানে দুটো পার্থক্য দেখাতে বলেছে। তো এই ছিল তোমাদের পরমাণু গঠনের প্রশ্ন উত্তর আলোচনা। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিও, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে। এছাড়া তোমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারো এরপরে তোমরা কোন অধ্যায়ের ওপরে প্রশ্নোত্তর আলোচনা পেতে চাও। ধন্যবাদ।